नमस्कार आदाब, मैं जावेद अहमद और आप देख रहे हैं एमजी न्यूज नेशन। আপনারা জানেন যে নির্বাচনী যে পথসভা এবং আমাদের 1 জুন 2024 লোকসভা নির্বাচনের যে নির্ঘণ্ট আপনারা প্রত্যেকেই বার্তা পেয়ে গেছেন। সেই দিকে দাঁড়িয়ে আপনারা জানেন যে নিয়ম বিধি মেনে আমরা বিলকান্তা 2 আঞ্চলিক তৃণমূল কংগ্রেস 217 নং পার্টের বুথ তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দদেরকে নিয়ে আজ আমরা এই নির্বাচনী পথসভা শুরু করেছি। সর্বপ্রথম ধন্যবাদ জানাই এই পার্টের সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে, যারা এই পার্টে তৃণমূল কংগ্রেসের বার্তা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। কি কি বার্তা পৌঁছে দিচ্ছেন সেগুলো বলবো অবশ্যই। তারপর আমরা ধন্যবাদ জানাবো আমাদের বিলকান্তা 2 আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সদস্য সজল দাস মহাশয়, যিনি সর্বদা বিলকান্তা 2কে রাজনৈতিকভাবে একটা আলোকে রেখেছেন এবং প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের একদম গ্রাউন্ড লেভেলের কর্মীদের সঙ্গে অনবরত তাদের সুবিধা অসুবিধা কথা এবং মানুষের পাশে থাকা, তাই নিয়ে তিনি পুরোটা সময় 24 ঘন্টা পুরোটা সময় তিনি দিয়ে যাচ্ছেন। সর্বোপরি এই পার্টির যিনি সদস্য আকবর মণ্ডল, বহুদিনের পরিচয় বলতে পারেন। ওনার সঙ্গে অনেকগুলো ইলেকশন পঞ্চায়েত সদস্য থাকাকালীন আমরা করেছি। তারই সঙ্গে পথচলতি মানুষ, বিলকান্তা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক সহ পঞ্চায়েতের কর্মীরা, ঘোলা পুলিশ প্রশাসন, আমাদের ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতি বিডিও অফিসের বিভিন্ন আধিকারিকবৃন্দ এবং এই এলাকার আমাদের এই বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যম থেকে, যে শব্দ তরঙ্গের মাধ্যম থেকে আওয়াজ পৌঁছে যাচ্ছে প্রত্যেকটা মানুষকে। গ্যাসটা ব্যবহার করি, সেই গ্যাসটার দাম ছিল 470 টাকা। আর প্রধানমন্ত্রী 2024 সালে 10 বছর ক্ষমতায় এসে সেই গ্যাসটির দাম করেছে 1100 টাকা। ভোটের আগে গ্যাসের দাম 200 টাকা কমিয়েছে। ভোটের পরে এই গ্যাসের দাম 1400-1500 টাকা করে হবে। এইটা সাধারণ মানুষের কাছে বলে যাচ্ছি। আমরা দেখেছি 70 বছর কংগ্রেসের জামানায় একটা ট্রেনের স্টেশনের টিকিটের দাম ছিল 5 টাকা। আর এই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আর এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানুষকে স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসে সেই স্টেশন টিকিটের দাম করেছে 50 টাকা। মানুষকে বলছে মোদি কা গ্যারান্টি 2014 সালে দিয়েছিল, গ্যারান্টি দিয়েছিল 2019 সালে। আজকে 24 সালে নতুন করে গ্যারান্টি দিচ্ছে। আমরা মানুষের কাছে বলতে চাই, 70 বছরে কংগ্রেস ডিজেলের দাম করেছিল 47 টাকা 46 টাকা। আর 10 বছরে এই বিজেপি ক্ষমতায় এসে ডিজেলের দাম করেছে 96-97 টাকা। সরকারের ছিল সিপিএম, গত 34 বছরের কথা বলছি, যারা সিপিএমকে সমর্থন করতো না। একটা রাস্তা যাবে, সেই বাড়ির পাশে একটা রাস্তা হবে নতুন, দুটো বাড়ির মধ্যে প্রবলেম হচ্ছে যে রাস্তাটা কোন দিক দিয়ে যাবে। দেখবেন যে বাড়ির লোক সিপিএম করছে সেই বাড়ির দিকে সমর্থনটা দিয়ে রাস্তাটা বেঁকে অন্য দিক দিয়ে চলে গেল। এটা কিন্তু বিগত দিনে করেছে। আপনারা দেখেছেন যে সিপিএম এর কোনো সামান্য কর্মী সম্পর্কে যদি কেউ কিছু বলেছে, আপনারা জানেন যে ব্যারাকপুরে একটা পার্টি অফিস ছিল, এখানে প্রধান পঞ্চায়েত মেম্বার তাদের নিজস্ব কোনো কথা চলতো না। এখানে কোনো প্রবলেম হলে সেখানে গিয়ে সমাধান হতো। আপনারা জানেন না যে অনেক ঘরের ছেলে বেরিয়েছে, সে আর এখনো অনেক মা প্রতীক্ষা করে সেই সমাধানের জন্য, এখনো প্রতীক্ষা করে তার স্বামীর যে অনেক স্ত্রী।
একটা সময় 11 বছর পিছিয়ে যায়। আজকে লেনিনগড়ের বুকে যে সন্ত্রাস সৃষ্টি হয়েছিল এবং রাজনীতি জন্যে কিছু ছেলেকে বই খাতার বদলে তাদের হাতে বোম পিস্তল তুলে দিয়েছিল। মস্তান বলা হয় না, মস্তান কিন্তু মায়ের কোল থেকে নেমেছে, মস্তান হয় না, নতুন জন্ম নিয়ে তারা মাথাটা থাকে তারা কাগজের মতো। কিন্তু সেই মস্তানটা তৈরি কারা করেছিল? সিপিএম এর সময় মস্তান তৈরি হয়েছিল এবং মস্তান দিয়ে তারা ভোট করতো এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। এখন সাহেবের কথা শুনলে লেনিনগড়, সেখানে এখন আমাদের মাটি তুলে কঙ্কাল বেরোবে। আমার বিয়ের পরে প্রথম যখন আমি বিয়ে হয়ে আসে আমি দুর্গাপুরে বাড়িতে গেলাম, নিজে শুনলাম মার্ডার হয়ে গেছে একদম রাস্তার উপরে, ওপেন মার্ডার। তার কোনো বিচার নেই, তার কোনো বিচার নেই। পরবর্তীতে আবার মার্ডার হলো, তার সবাই দেখেছে কে মার্ডার করেছে, সবাই দেখেছে, তার কোনো বিচার নেই। সিপিএম এর সময় এরকম বিচার ছিল না, আপনারা মৌলিক সাহেব থেকে শুনবেন। তারপরে সিপিএম মানে অন্য দল করার অপরাধে কই মাছ গালে ঢুকিয়ে বালে ঢুকিয়ে তাকে মারা হয়েছিল। এটা অনেকে জানে, এটা কিন্তু মিথ্যে কথা না, এটা সবাই জানে। আর আমরা বাস্তব, আপনারা দেখবেন আপনাদের পাশে লেনিনগড়ের গল্প, এখানে গল্প, এখানকার মানুষই যাতায়াত করতে পারতো না। তো তারা যদি এখন পাড়ায় পাড়ায় এসে ভোট চায়, বলে যে তৃণমূল আসার পরে সন্ত্রাস হয়েছে, আপনি বলুন তো আজকে রাত 1টা 12টার সময় আপনি এই রাস্তা দিয়ে একা একা হেঁটে দেবেন, আপনাকে কেউ কিছু বলে? একটা মহিলাও যদি হেঁটে যায় একা একা কোনো বিপদে পড়ে, কোনো সমস্যা তৈরি আছে এখন? আপনি দেখেছেন যে এই রাস্তাটা আপনারা আমাদের সরকার যা কথা দেয়, মুখ্যমন্ত্রী যা কথা দেয় তাই করে। তিনি দাদা আপনার ওয়ার্ডে আপনি এখন স্ট্রিট কর্নার মিটিং করলেন, মানুষ কিরকম ফিডব্যাক দিল? দেখুন, মানুষের ফিডব্যাকটা সম্পূর্ণ নিজের ওপরে নির্ভরশীল করছে। এবং আমি যে একটা পঞ্চায়েত মেম্বার, আমার আগেও অনেক মেম্বার ছিল, 34 বছরও সিপিএম আমলেও মেম্বার ছিল, কিন্তু মানুষ কী চাইতে জানেন? মানুষ কিচ্ছু চায় না। মানুষের কাছে দুটো মানুষ কথা বলবে, মানুষের কথাটা শুনতে হবে দাঁড়িয়ে, এইটুকুনি মানুষ। আর তো একটু রাস্তাঘাট ড্রেন এইটুকুনি চায়, আর কিছু চায় না। কিন্তু সেই জিনিসটা আজ পর্যন্ত কোনো মানুষ পায়নি। আজকে আমি একজন মুসলিম ছেলে হয়ে আমি একটা যে ওয়ার্ডে এসে দাঁড়িয়েছি, টোটাল ওই ওয়ার্ডে হিন্দু, তাহলে আমাকে ওরা মেনে নিয়েছে। আমি ওই ওয়ার্ডে কী করে চলছি? মানুষের কাছে প্রতিটা বাড়িতে বাড়িতে আমি পৌঁছেছি, প্রতিটা বাড়িতে বাড়িতে কার কী সমস্যা দেখছি, এবং প্রতিটা মানুষের নিয়তে যে কোনো সময় মানুষের সমস্যা হলে সঙ্গে সঙ্গে ফোন করলে সঙ্গে সঙ্গে আমাকে মানুষ পেয়ে যাচ্ছে। আর মানুষ কিছু চায় না, মানুষ চায় একটা জিনিস, যে আমার যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটা লোকাল সদস্যর কাছে জানাবো, লোকাল সদস্যর কাছ থেকে সেই সব পরামর্শ নেবো। সেই জিনিসটা লোকাল সদস্যর কাছে সঙ্গে সঙ্গে ফোন করলে বা সঙ্গে সঙ্গে গেলে পরে আমার কাছ থেকে পেয়ে যাচ্ছে। এই সমস্যা আমি সঙ্গে সঙ্গে মিটিয়ে দিচ্ছি। আগে যেরকম সিপিআই আমরা 34 বছরে ওরা আজকের যে কোনো একটা ধরুন একটা সই নিতে যাচ্ছে, নিতে হলে আজকের কাগজটা রেখে যাও, 3 দিন পরে তোমরা দেখা করো আমার সাথে। আমার কাছে কি হচ্ছে, আমার কাছে গেলে সঙ্গে সঙ্গে সই করে দিচ্ছি, এবং আমি পঞ্চায়েতে সঙ্গে সঙ্গে ফোন করে বলছি আমার ওয়ার্ডের লোক যাচ্ছে, তুমি এনার কাজটা এখনই করে দাও। এবং আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে কেউ যদি ধরে যে আমাকে একটা সই দিতে হবে, সঙ্গে সঙ্গে রাস্তা দাঁড়িয়ে আমি সই করে পঞ্চায়েতে ফোন করে বলে দিচ্ছি আমার কাছে স্টাম্প নাই, এই লোক যাচ্ছে, ওকে কাজটা করে দিও। তাহলে এই মানুষের যে সুবিধাগুলো দিচ্ছি, এবং বাড়ি বাড়ি যে মানুষের যে ফেসিলিটি, মানে আমি যে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে যে ব্যবহারটা করছি, মানুষ এতেই অনেক আশ্বাস, আর কিছু চাইছে না। মানুষ চাইছে এই যে 2024-এ লোকসভায় যে সৌগতারা দাঁড়িয়েছেন, এর জন্য আমি যে বাড়ি বাড়ি গিয়েছি, তার জন্য মানুষ অনেক অনেক বলছে যে আপনি যে আমাদের সদস্য, আপনাকে দেখে আমরা ভোট দেবো, আপনাকে দেখে আমরা ভোট দেবো। মমতা ব্যানার্জি তো আছে, মমতা ব্যানার্জি তো আমাদের অগ্নিকন্যা, উনি তো আছেই, ওনাকে দেখে তো দেবোই। কিন্তু আপনি যে আমাদের পার্টির সদস্য হয়েছেন, আপনার যে পরিষেবাটা আপনি দিচ্ছেন, এর জন্য আপনার কাছে অশেষ ধন্যবাদ। আমরা এর কাছে এর থেকে বেশি কিছু চাই না। কি নাম হলো আপনার? আমার নাম হচ্ছে আকবর মণ্ডল, বিলকান্না 2 নম্বর পঞ্চায়েতের সদস্য, 217 নম্বর পার্টি। দিদি আপনি কি বলবেন, একটা মুসলমান মানুষ হয়ে হিন্দু লোকদেরকে সেবা করছে, বিজেপি বলে মুসলমান আসলে অসুবিধাতে পড়ে যাবে, কি বলবেন? আর বলছে হিন্দুদেরকে বলছে हिंदू खतरे में है, की बोलबे? हिंदू तो खतरा में नहीं है, पहली बात है, पूरा इंडिया खतरा में है। मोदी साहेबर एकटाई कथा जे हिंदू खतरा में है,
लेकिन मैं ही बोलना चाहती हूँ हिंदू नहीं है खतरा में, पूरा इंडिया का जो 28 स्टेट है पूरा 28 स्टेट खतरा में है। আমি নিজে এখন প্রচারে ছিলাম, দাদা যে বুথের হচ্ছে মেম্বার, তো ওখানে প্রত্যেকটা পরিবার কিন্তু তারা হিন্দু, হিন্দু মুসলিম সাবজেক্টটা তোলা আমার মনে হয় সবথেকে বড় অপরাধ। কিন্তু যেহেতু ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে হাম কাপড়া সে পয়সা লেতাই কোন হিন্দু হয় কোন মুসলিম হয়, আর আমরা তো সাধারণ জনগণ আমরা বলতেই পারি, সেইটাকে বিশ্লেষণ করতেই পারি। তো যে বুথের উনি মেম্বার মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসের, এটা হচ্ছে খড়দা বিধানসভা 2 নম্বর বিলকান্দা পঞ্চায়েতের, উনি হচ্ছে ওই 217 নম্বর বুথের হচ্ছে মেম্বার। একজন মুসলিম সম্প্রদায়ের মানুষকে হিন্দুরা যে ইলেক্ট করেছে, কিসের উপর ডিপেন্ড করে ইলেক্ট করেছে? ওনারা জানে যে মা মাটি মানুষের সরকার, গরিবের সাথে সকলের পাশে, প্রত্যেকটা মানুষের জন্য। এবং এই যে হিন্দু আর মুসলিমদের সাবজেক্টটা নিয়ে এসছেন প্রধানমন্ত্রী, ওনারা যতই মানুষকে ব্রেন ওয়াশ করুক, যতই যা বলুক, কখনো যেন হিন্দু মুসলিম এই বাংলার মাটিতে একদম কাজ দেবে না। কারণ যে বাংলার মাটিতে আমরা সর্বধর্মের মানুষ বাস করি, সেই বাংলার মাটিতে 1000 যদি হিন্দুদেরকে বলে যে মুসলিম খারাপ হয়, মুসলিম উগ্রবাদী হয়, কেউ এটা শুনবে না। কারণ দাদার যে ওয়ার্ডে মানে ইয়েতে বুথের মেম্বার, প্রত্যেকটা মানুষ ওনাকে যথেষ্ট ভালোবাসে। ওখানেই আমি এখন বক্তব্য দিয়ে আসছি। তাই একটা কথাই বলবো যে হিন্দু মুসলিম না করে পারলে পরে ভারতবর্ষকে উন্নয়ন দেখিয়ে দিক, ভারতবর্ষের মানুষ সেইটাকে মানবে। কিন্তু হিন্দু মুসলিম করলে এটা কখনো যেন ভারতবর্ষে অ্যাকসেপ্ট করবে না। থ্যাংক ইউ। খুব ভালো দিদি। বিজেপি আগে বিভাজন পলিটিক্স করতো, মন্দির মসজিদ, হিন্দু মুসলিম, হিন্দুস্তান পাকিস্তান। এবার একটা নতুন কথাটা বার করেছে যে আপনারা যদি অমুক পার্টিকে দেবেন তাহলে আপনার মঙ্গলসূত্র নিয়ে নেবে। এটা কি ধরনের কথা, কি বলতে চাইছেন আপনি এর উপরে? আচ্ছা, কথাটা কিন্তু বলেছেন একদম, কিন্তু সাক্ষাৎ আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি, এটা প্রত্যেকেই জানেন। ঠিক আছে, আপনাদের মতন কিছু মিডিয়া আছে যারা নিরপেক্ষতাভাবে প্রশ্ন না করে গাদ্দারিভাবে প্রশ্ন করে, গদি মিডিয়ার কাজ করে। আমি সেই সব মিডিয়ার কাছে আজকে আপনার চ্যানেলের মাধ্যমে, এমজে নিউজের মাধ্যমে আমি পৌঁছাতে চাই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের স্ত্রীকে সম্মান দিতে পারেনি, তিনি ভারতবর্ষের নারীদের মঙ্গলসূত্রকে নিয়ে কথা বলে। ওনার অধিকার আছে মঙ্গলসূত্রকে নিয়ে কথা বলা, মঙ্গলসূত্র অধিকার করার ক্ষমতা কাদের আছে? ভারতীয় জনতা পার্টির নেতাদের, মন্ত্রীদের। একমাত্র মঙ্গলসূত্র রক্ষা যদি করতে পারে সেটা আমাদের স্বয়ং ঈশ্বর। মোদিজি কেন? মোদিজি ঠাকুর দাদা 14 গোষ্ঠ পারবে না মঙ্গলসূত্র রক্ষা করতে। ভুলভাল আপনারা কথা বলে সেইগুলোকে আপনারা গদি মিডিয়ার কাজ করে প্রত্যেকের কাছে পৌঁছে দেন যে ভারতীয় জনতা পার্টি মহিলাদের জন্য কত কিছু ভাবে। মিথুন চক্রবর্তী রানাঘাটে আজ এসে একটা ভাষণ দিয়েছে, ওই ভাষণ শুনেছেন আপনি? অবভিয়াসলি শুনেছি। কি আপনি বলেন, আপনি তো মিডিয়া, আপনি আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দেবো। কি লাগছে? ঠিক বললো? কি বলেছে আপনি বলুন, প্রশ্নটা তো করবেন। বললো একে ভোট দেবো না, একে ভোট দেবেন, এইরকম কোথা সাপোর্টের, বিজেপির সাপোর্টার বলছে, এইসব নিয়ে বলছে। আপনি তো শুনেছেন, আপনি বলুন। একে দেবে না ওকে দেবে না, মানে এক শুধু ওদের একমাত্র টার্গেট কিন্তু টিএমসিকে নিয়ে। কারণ ভালো করেই জানো যে মা মাটি মানুষের যিনি একদম জননেত্রী, বাংলার 11 কোটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হলে না ভারতীয় জনতা পার্টিকে এখনো 84 বার জীবন নিয়ে ভারতের মাটিতে আসতে হবে, তবে গিয়ে হারাতে পারবে। ওনারা কি ডায়লগ দিয়েছে? মিঠুন চক্রবর্তী যে বড় বড় কথা বলছেন ওই মুকুটমণি অধিকারীর প্রাক্তন এই লাভারকে নিয়ে, যে তুমি বলে দাও যে টিএমসিকে যেন কেউ ভোট দেয় না, সব ভোট যেন ভারতীয় জনতা পার্টিকে দেয়। মুকুটমণি অধিকারী, ওদের একটা স্ট্যাটাস আছে, ওদের একটা শিক্ষিত পরিবার, ওদেরকে পুরো পশ্চিমবাংলা জানে যে ওরা কতটা ভালো পরিবার। মুকুটমণি অধিকারীর বাড়িতে যে কাজের লোক আছে না, সেই কাজের লোকের নখের যোগ্য ওই ভারতীয় জনতা পার্টির এমপি ওই জগন্নাথ সরকার না, একটা মেয়েকে খাড়া করে দিয়েছে যে আজকে মঞ্চে যে তুমি কথা বলো আর বলো টিএমসিকে যেন কেউ ভোট না দেয়। রানাঘাট লোকসভার মানুষকে অতটাই বোকা না, তারা কিছুই বোঝে না যে ওই মহিলাটার কথা শুনবে। মিঠুন চক্রবর্তীর তো ছেলের নামে কত শিলতানির কেস রয়েছে, তিনি আবার লম্বা লম্বা চওড়া চওড়া গল্প কি করে বাংলার মাটিতে এসে বলে বাঙালির শত্রু মিঠুন চক্রবর্তী। আমি আপনাকে বললাম 1 নম্বর বাঙালির শত্রু, 1 নম্বর গাদ্দার শুভেন্দু অধিকারী, আর 2 নম্বর গাদ্দার হচ্ছে মিঠুন চক্রবর্তী। আমি আপনাকে বললাম। দাদা, থার্ড ফেজ হয়ে গেছে, তারপরে বিজেপির যত কর্মী আছে ফেস ইন্ডেক্সটা একটা মোরালি ডাউন দেখছি, কি বলবেন? আরও ডাউন হয়ে যাবে, যত ফেস যাবে তত ডাউন হবে, দেখবেন আপনি। ওই উল্লাস আর নেই ওদের মধ্যে। ভারতবর্ষের মানুষ ওদের চিনে গেছে, ওরা কত বড় জুমলাবাজ, এটা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে। আগে ছিল হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, তারপরে রাম মন্দির নিয়ে হলো, এবার হচ্ছে মঙ্গলসূত্র নিয়ে, কি বলবেন? এগুলো শুনুন না, ধাক বাজিয়ে হয় না মানুষের। আমি কত বড় ভক্ত রামের, এরা দেখালি এই মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়ে প্রমাণ দিতে হয়? আমি হাত জোর করে ঠাকুরকে ডাকবো, সেটা আমার মনের ব্যাপার।
আমাকে কত বড় ভক্ত রামের আমাকে মঞ্চে দাঁড়িয়ে বলতে হবে জয় শ্রীরাম। কত বড় মানে ঠকবাজি, বুঝতে পারছেন? মানে ধর্মকে কোথায় নিয়ে নামিয়ে নিয়ে আসছে। মানুষ সাথে চিনতে পারবে, চিনতে পেরেছে, এবারে আর ক্ষমতায় আসতে হবে না। সন্দেশখালী নিয়ে এত বিজেপি বাড়াবাড়ি করছিল, এই তো গভর্নর একটা কেসে ফেসে গেছে, কি বলবেন? ওদেরই মণ্ডল সভাপতি যা বলে দিয়েছে, এখন ওটা প্রমাণ করুক যে ওটা ও বলেনি। তারপরে আবার সেটা নিয়ে গন্ডগোল লেগেছে। গভর্নর বলছে তারপরে ওই রেখা পাত্র যে দাঁড়িয়েছে গতকাল রাত্রিবেলা, শ্রমিক ভট্টাচার্য বিজেপির, সে টিভিতে ইন্টারভিউ দিল, আমি নিজে কানে শুনেছি যে রেখা পাত্র আন্দোলনের শুরুতে ছিল না। আর সে রেখা পাত্র আবার বলছে কে নিয়ে গেছে প্রেসিডেন্ট, ভারতবর্ষের প্রেসিডেন্টের কাছে। এখন এই মিথ্যাটাকে সত্যি পরিণত করা যাচ্ছে না বলে নিজেদের মধ্যে ঝগড়া লেগে গেছে। থ্যাংক ইউ। এই মঞ্চে দিয়ে আপনার যা স্ট্রিট কর্নার মিটিং হলো, আপনি ভাষণটা শুনলেন, আপনি একটা সাধারণ ভোটার, কি বলবেন, কি শুনলেন, কি ডিসিশন নিলেন আপনি? ডিসিশন কি নেব, বুঝতেই পারছি যে আমাদের মা মাটি মানুষের প্রতি আমাদের ভালোবাসা, আমরা সবাই মিলে আমাদের যে যিনি আছেন মুখ্যমন্ত্রী মমতা দিকে আমরা সাপোর্ট করি। কি কি পেয়েছেন আমি এখন লক্ষ্মীর ভাণ্ডারই পেয়েছি। সত্যি কথা বলতে এই একটা প্রকল্পেই আমি পেয়েছি। খুশ আছেন আপনি? হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ।